আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে আলোচনার বিষয়, সে আলোচনার বিষয় হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এটা ক্লাস 12-এর পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার। প্রথমে আমরা জেনে নিই যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। যদি কোন একটি চার্জ, মনে করো কোন একটা চার্জ কিউ পরিমাণ চার্জ কোন একটা জায়গায় রাখা আছে, তাহলে এই কিউ চার্জ তার চারিদিকে একটা এরিয়া জুড়ে তাহার প্রভাব বর্তমান রাখে। অর্থাৎ এই চার্জ রাখলে তার চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চার্জটাকে বলা হয় সোর্স চার্জ বা উৎস আধান। অর্থাৎ যে আধানটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তাকে বলা হয় উৎস আধান। এবং এই চার্জটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, এটা কি করে বুঝবো? এখানে একটি চার্জ, বহিস্থ কোনো একটি চার্জ এখানে আনতে হবে এই এরিয়ার মধ্যে। মনে করি যে কিউ নট অ্যামাউন্ট অফ চার্জ এখানে নিয়ে আসা হলো। যদি এই চার্জটি বল অনুভব করে তাহলে জানবো যে এটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। এইটাকে বলা হবে টেস্ট চার্জ। এটাকে বলা হবে সোর্স চার্জ, এটাকে বলা হয় টেস্ট চার্জ। অর্থাৎ এই এলাকাটায় তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে টেস্ট চার্জটি আনা হয়। আমরা এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আমরা আগের ক্লাসে বলেছি যে চার্জ, প্লাস চার্জ, মাইনাস চার্জ, এরা পরস্পরকে আকর্ষণ করে, বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এই যে তাড়িতিক বল, ইট মে বি রিপালসিভ ফোর্স অর অ্যাট্রাকটিভ ফোর্স, ফোর্স প্রয়োগ করে অর্থাৎ বল প্রয়োগ করে, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু এই বলের পরিমাপ কিভাবে পাবো? এই বলের পরিমাপ সম্পর্কিত যে সূত্র, সেই সূত্রটি হলো কুলম্বস ল বা কুলম্বের সূত্র। আমাদের ফার্স্ট আলোচনার বিষয় হচ্ছে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। এবার দেখা যাক এই সূত্রের গাণিতিক রূপটি কিরকম। তাহলে ফার্স্ট হচ্ছে যে দুটি চার্জ বিন্দু আধান এরকম, এখানে মনে করা যায় এখানে ক্লাস Q1 চার্জ, এখানে প্লাস QT চার্জ। অবশ্য চার্জ দুটি এখানে একটা প্লাস হতে পারে, একটা মাইনাস হতে পারে, বা দুটোই প্লাস হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, যে কোনো প্রকৃতির চার্জ হতে পারে। এই দুটো চার্জ তারা পরস্পর আর দূরত্বে রয়েছে এবং এদের মধ্যে ক্রিয়াশীল বল, এই বল F, এটা ডিপেন্ড করে দুটো বিষয়ের উপরে। এক হচ্ছে তাদের আধানের গুণফলের সমানুপাতিক, এবং দুই হচ্ছে AP is proportional to 1/r², তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে F is equal to K dash Q1 Q2/r², এটা পাওয়া যাবে। যেখানে K ড্যাশ হচ্ছে একটি ধ্রুবক, কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এই ধ্রুবকের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে F is equal to 1/4πε0 into Q1 Q2/r²। এখানে তার মানে K dash is equal to 1/4πε0, এটা ধরা হয়। এটা হচ্ছে
এসআই পদ্ধতি, শূন্য মাধ্যমে, যেখানে ইপসিলন নট এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12, আর 1/4 এর মান হচ্ছে 9 × 10⁹। তাহলে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি বলতে আমরা কি বুঝি? পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা হলো মাধ্যমের তাড়িতিক বৈশিষ্ট্য, যেটি ডিপেন্ড করে যে দুটো চার্জের মধ্যে বা একাধিক চার্জের মধ্যে ক্রিয়াশীল বল ওই মাধ্যমের উপর নির্ভরশীল। ঠিক আছে, এরপরে এটা হয়ে গেল শূন্য মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে। এবার শূন্য মাধ্যমের সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র F = Q1 Q2/r²। ইন ভ্যাকুয়াম, এটাকে ভ্যাকুয়াম বলা হয়, ইন ভ্যাকুয়াম। এবং সিজিএস পদ্ধতিতে এবার যদি কোনো মাধ্যম থাকলে F = 1/4πε0 × K × Q1 Q2/r², যেখানে এখানে K একে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট of the medium, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা হয়। ঠিক আছে, এই সূত্রটাকে লেখা যায় F = 1/4πε0 × K Q1 Q2/r², that is 1/4πε × Q1 Q2/r². Therefore epsilon is equal to K × ε0, তাহলে K is equal to ε/ε0। K কিন্তু ইউনিট লেস কোয়ান্টিটি, মাত্রাহীন রাশি, এককহীন রাশি, কিন্তু ইপসিলন এবং ε0 এর মাত্রা রয়েছে, একক রয়েছে। এখন আমরা ε0 এর একক নির্ণয় করব। ঠিক আছে, according to Coulomb's law, F is equal to 1/4πε0 Q1 Q2/r². Therefore ε0 is equal to F × r²/4π × Q1 Q2. ওকে, ε0 এটা উল্টো হয়ে গেছে। ε0 মানে হচ্ছে এখানে Q1 Q2 × 4π × r², 4π × r²। Q1 Q2 আমরা জানি যে Q এর মাত্রা হচ্ছে IT, Q এর মাত্রা হচ্ছে IT এবং Q এর একক হচ্ছে কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কুলম্ব স্কয়ার, আর এটাকে লিখতে পারি r²। আর এখানে একটা থাকবে, এখানে F থাকবে, F, তাহলে r² × নিউটন। তাহলে এখানে হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 r টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হচ্ছে নিউটন, এটা পাওয়া গেল।
নিউটন ইনভার্স কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 মিটার মিন্স এখানে আর মিন্স মিটার সরি মিটার টু দি পাওয়ার -2 ইপসিলন নট। এরপরে চলে আসি মাত্রা নির্ণয়। মাত্রার ক্ষেত্রে কি হবে, ইপসিলন নটের মাত্রা ডাইমেনশন অফ ইপসিলন নট দ্যাট ইজ I into t তার হোল স্কয়ার। This is the dimensionless quantity. This is L square. This is force. Force means F is equal to ma. M means m. A means L to the power -2. M L to the power -2. That is L cube m to the power -1 I t to the power -4। ঠিক আছে, এটা হচ্ছে ইপসিলন নটের মাত্রা I স্কয়ার t স্কয়ার t টু দি পাওয়ার 4 প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে ইপসিলন নটের মাত্রা। এরপরে চলে আসি কুলম্বের সূত্রে ভেক্টর ফর্ম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভেক্টর ফর্মস অফ কুলম্বস ল। আমরা মনে করি যে এখানে একটি চার্জ Q1 রয়েছে, এখানে একটি চার্জ Q2 রয়েছে এবং মূল বিন্দু O এর সাপেক্ষে এদের অবস্থানগুলো রয়েছে। এটা মূল বিন্দু ও অরিজিন। অবস্থান ভেক্টর হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2। Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপরে বল আমরা নির্ণয় করব। এখানে r21 মানে Q1 এর সাপেক্ষে Q2 অবস্থান ভেক্টর, মানে এখানে হচ্ছে r21 মানে হচ্ছে r2 - r1। এটাকে বলা হয় পজিশন ভেক্টর অফ Q2 চার্জ উইথ রেসপেক্ট টু Q1। পজিশন ভেক্টর অফ Q2 with respect to Q1. Similarly, R12, it is the position vector of Q1 with respect to Q2. Okay, R12 is the Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। এবার আমরা কুলম্বস লটা প্রয়োগ করি। Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল F12 is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R21 এর স্কয়ার। আর ভেক্টর ফর্ম R21 is the unit vector. This is unit vector R21. Okay, this is the vector form of Coulomb's law. Next হচ্ছে comparison between electrostatic force and gravitational force. The electrostatic force আধানের উপর নির্ভরশীল, আধানের ভর রয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স ওটাও ভরের উপর নির্ভরশীল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ কনজারভেটিভ ফোর্স কাকে বলবো? এই ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভরশীল নয়। এবং এই বল সেন্ট্রাল ফোর্স, বল দুটি হচ্ছে সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল। অর্থাৎ এখানে যদি একটা M1 ভর থাকে, এখানে যদি একটা M2 ভর থাকে, এদের মধ্যে আকর্ষণ বলটা
সংযোজক সরলরেখা বরাবর কাজ করে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে, এবং কুলম্বীয় বলের ক্ষেত্রেও সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল, এবং দুটি বলই শূন্য স্থানে কাজ করে। কিন্তু এতে দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে, ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ এ স্ট্রং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ উইক ফোর্স। এটা খুব শক্তিশালী এবং ওটা দুর্বল, খুব ক্ষীণ বল। এবং এই বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আকর্ষণ এবং বিকর্ষণ উভয় প্রকারই হতে পারে, কিন্তু মহাকর্ষীয় বল অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, সবসময়ের জন্য আকর্ষণজনিত বল। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তাড়িতিক যে বল, সেই বলটি আধানের প্রকৃতির উপর নির্ভরশীল। অর্থাৎ আধান দুটি যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, আধান দুটি যদি নেগেটিভ হয় বিকর্ষণ করবে, আধান দুটির মধ্যে একটি পজিটিভ একটি নেগেটিভ হলে আকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষ বল সব সময়ের জন্যই আকর্ষণজনিত বল। তাহলে পরের টপিক হচ্ছে একটা কোশ্চেন তোমাদের প্রতি, যে কুলম্বের সূত্র, এই সূত্রটিকে আমরা ইউনিভার্সাল ল বা সার্বজনীন বলতে পারি না। এই সূত্রটিকে আমরা সার্বজনীন বলতে পারি না, কারণ মহাকর্ষীয় কুলম্বীয় অর্থাৎ কুলম্বস ল এর মাধ্যমে যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করি, সেই ফোর্স যে ইকুয়েশনটি রয়েছে F ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন, ইপসিলন যদি কোনো মিডিয়াম থাকে তাহলে ইপসিলন Q1 Q2 বাই R স্কয়ার। দিস ইজ ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম, মাধ্যমের উপর নির্ভর করে। অর্থাৎ শূন্য মাধ্যমের পরিবর্তে যদি আমি একটি অন্য কোনো মাধ্যম দিয়ে সেই জায়গাটি পূর্ণ করি, অর্থাৎ আধান দুটির মিডিয়াম, আমি একটু তোমাদেরকে বোঝাই এইভাবে, যে মনে করো যে এখানে Q1 চার্জ রয়েছে, এখানে Q2 চার্জ রয়েছে, এদের মিডিয়ামটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে তার পারমিটিভিটি ইপসিলন নট হবে, কিন্তু যদি মাধ্যম থাকে তাহলে ইপসিলন হবে। এখানে ইপসিলন এবং ইপসিলন নটের মান কিন্তু আলাদা। ওকে, আমরা ইপসিলনের মানকে ইজ ইকুয়াল টু ইপসিলন নট, ইপসিলন ইকুয়াল টু কে ইনটু ইপসিলন নট, দ্যাট ইজ কে ইজ ইকুয়াল টু ইপসিলন বাই ইপসিলন নট। এই কেটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, যেটা এখানে আমাদের আছে পরবর্তীতে। ঠিক আছে, এরপরে যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। এর আগের চ্যাপ্টার আমরা বলেছি, তো বারবার আমরা রিপিট করে দিচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ, স্থির তড়িৎ একক বলতে আমরা কি বুঝছি। ঠিক আছে, আমরা জানি, আমরা প্রথমে সিজিএস এককটা নিয়ে কথা বলি। সিজিএস F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার, এটি কুলম্বের সূত্র, কিন্তু এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। ওকে, যদি F ইজ ইকুয়াল টু 1 ডাইন হয়, Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q এবং R ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে কি পাবো আমরা? Q স্কয়ার ইজ ইকুয়াল টু 1, Q ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পাবো। অর্থাৎ দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে 1 সেন্টিমিটার দূরে রেখে যদি ওদের মধ্যে বল, ক্রিয়াশীল বলের মান 1 ডাইন হয়, তবে এই দুই আধানকে বলা হবে ইউনিট চার্জ, যেটার মান হচ্ছে 1 ESU, 1 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট চার্জ। তাহলে এখানে একটি 1 ESU চার্জ, এখানে একটি 1 ESU চার্জ আমরা রাখলাম, এটা ESU, এটাও ESU, 1 ESU, এবং এদের মধ্যে তখন ক্রিয়াশীল বলটি হবে অবশ্যই 1 ডাইন। নেক্সট, এসআই পদ্ধতির ক্ষেত্রে কি হবে? ইন এসআই সিস্টেম, F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square, Q1 Q2 by R square, 1/4 pi epsilon naught is equal to 9 into 10 to the power 9 Q1 Q2 by R square, আর F
এবার যদি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরে রাখা হয়, r = 1 মিটার রাখা হয়, এবং এরা পরস্পরের যদি F = 9 × 10⁹ নিউটন বল অনুভব করে, তাহলে যে আধান দুটো রাখা আছে সেই আধানের নাম হবে ইউনিট আধান ইন এসআই সিস্টেম। সেই ইউনিট আধানকে বলা হয় 1 কুলম্ব। সেই ইউনিট আধানকে বলা হয় 1 কুলম্ব। তাহলে এখানে আমরা মানটা বসাই। এখানে F = 9 × 10⁹ = 9 × 10⁹ Q1 Q2/2। এখানেও তাই, আমরা এখান থেকে Q1 = Q2 যদি Q ধরি, তাহলে Q = এক্ষেত্রেও প্লাস মাইনাস, এক্ষেত্রেও আমরা কিন্তু প্লাস মাইনাস 1 পাবো। কিন্তু এই প্লাস মাইনাস 1 এই মানটা হচ্ছে, এটাকে বলা হবে কুলম্ব, এটাকে বলা হবে কুলম্ব। ঠিক আছে, নেক্সট এর টপিক রয়েছে, আমরা এর আগে বলেও দিয়েছি অলরেডি যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর রিপিট করছি না। ঠিক আছে, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বল। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম অনলি দুটি চার্জ ধরেছি। ঠিক আছে, আমরা এবার যদি অনেকগুলো চার্জ ধরি তাহলে কি হবে? এটাকে বলা হয় সুপারপজিশন অফ প্রিন্সিপল। সুপারপজিশন প্রিন্সিপল, সুপারপজিশন প্রিন্সিপল। সুপারপজিশন প্রিন্সিপল বিষয়টা হচ্ছে যে, মনে করো যে Q1 পরিমাণ চার্জ এখানে রয়েছে, এখানে Q2 চার্জ রয়েছে, এখানে Q3 চার্জ রয়েছে, এখানে Q4, এখানে Q5, এখানে Q6, এতগুলো চার্জ এখানে রয়েছে। তাহলে Q1 চার্জের উপরে এর বল আছে, Q2 চার্জের সাথে Q1 এর বল আছে, Q3 এর সাথে বল আছে, প্রত্যেকটা চার্জের সাথে বল আছে। অর্থাৎ এই যে সকল যে ফোর্স ক্রিয়াশীল Q1 এর উপরে, সেই টোটাল ফোর্সটা হচ্ছে যে ফর্মুলায়, যে নীতিতে আমরা নির্ণয় করি, সেই নীতিটার নাম হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপল। তাহলে যে বলটা তৈরি হবে, টোটাল ফোর্স অন Q1 চার্জ, that is F1 in vector form, is equal to F21, this is F21 force on Q1 due to Q2 charge. This is F31, F41 and so on. This is the force. তাহলে F21, F3 plus F41 plus F51 and so on. The foreign terms Fn1. This is the superposition principle. It is the mathematical forms. What is the value of F21? F21 is equal to 1/4πε0 Q1 Q2 by R12 তার হোল স্কয়ার। এখানে আমরা R12 এর কিউব লিখে দিয়ে এখানে একটা 12 ভেক্টর ফর্ম লিখে দিতে পারি। R12 is the position vector of charge Q2 with respect to Q1. Okay. Similarly, we can write F31 is equal to 1/4πε0 Q1 Q3 divided by R13 cube into R13 vector form. And adding this term, we have the final results. That is the total force acted on Q1 charge due to these charges. This is known as the superposition principles.
এরপরে যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এরপরে আসি নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলতে আমরা কি বুঝি? যদিও আমরা এর আগে বলেছি যে কোয়ান্টাইজেশন অফ চার্জগুলো কোয়ান্টাইজড, তবুও বহু সংখ্যক চার্জ যদি একটা এরিয়াতে থাকে তাহলে সেই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে আমরা কন্টিনিউয়াস ধরে নিতে পারি। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশন অফ চার্জ it may be three types. Number one, linear, একমাত্রিক linear charge distribution. Linear বা one dimensional, linear বলা যেতে পারে বা one linear or one dimensional চার্জ ডিস্ট্রিবিউশন অবশ্যই। নেক্সট হচ্ছে টু ডাইমেনশনাল সারফেস, এটা সারফেস ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ টু ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল, দ্যাট ইজ ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ভলিউম, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই ওয়ান ডাইমেনশনাল অর্থাৎ একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ডিস্ট্রিবিউশন চার্জের জন্য আমরা ক্রিয়াশীল বলের মান নির্ণয় করব কুলম্বস ল প্রয়োগ করে। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে লিনিয়ার, রৈখিক আধান বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। রৈখিক আধান বন্টন। ওকে, মনে করো এর একটা কন্ডাক্টর, আমরা তো ইলেকট্রোস্ট্যাটিক পড়াচ্ছি, সুতরাং এখানে চার্জ মুভমেন্টে থাকবে না, চার্জ স্ট্যাটিক থাকবে, স্থির থাকবে। তাহলে এই কন্ডাক্টর রয়েছে, পরিবাহী রয়েছে। এই পরিবাহীতে মনে করি অনেকগুলো পজিটিভ চার্জ রয়েছে, ধনাত্মক আধানে আহিত। ধনাত্মক আধানে আহিত মানে হলো এখানে ইলেকট্রনের ডেফিসিট, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে এখানে এই কন্ডাক্টরের উপরে আমি এখানে ডিএল পরিমাণ দৈর্ঘ্য কল্পনা করলাম এবং ডিএল দৈর্ঘ্য থেকে আর দূরে মনে করি এখানে কিউ নট পরিমাণ আধান রয়েছে, ডিসটেন্সটা হচ্ছে আর। ওকে, এখানে রৈখিক আধান বন্টন, লিনিয়ার চার্জেসকে বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একক আধানের উপরে একক দৈর্ঘ্যের উপরে কত পরিমাণ চার্জ রয়েছে সেটাকে আমরা বলি। সেটাকে আমরা রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, এটাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব। ল্যামডা ইজ ইকুয়াল টু আধান টোটাল ডিভাইডেড বাই লেন্থ। টোটাল আধান যদি কিউ থাকে, টোটাল এন যদি থাকে, তাহলে কিউ বাই এন, দিস ইজ দ্য লিনিয়ার চার্জ ডেনসিটি। ঠিক আছে, তাহলে ডিএল দৈর্ঘ্যে চার্জ কত? ডিএল দৈর্ঘ্যে আধান ইকুয়াল টু কত? ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডা ইন্টু ডিএল, এটাকে আমরা যদি ডিকিউ ধরি, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। ওকে, এবার এই দুটো, এখানে যে চার্জটা অবস্থান করছে সেই চার্জটা হচ্ছে ল্যামডা ডিএল এবং এখানে চার্জ নিচ্ছে কিউ নট। এদের মধ্যে ফোর্স কত? এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ। এখানে যেহেতু আমরা ডিএল ধরবো, চাই এখানে ফোর্সটাকে আমরা ডিএফ ধরে নিই। ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon naught Q1 Q2, that is Q1 means এখানে Q naught into dq divided by r square, এখানে divided by r square। এখানে একটা আমি ইউনিট ভেক্টর লাগিয়ে দিই, তাহলে আমরা ভেক্টর ফর্মে পেয়ে যাবো কুলম্বস লটা। ওকে, এইবার এটা হয়ে গেল, এটা হচ্ছে ফর ডিএল লেন্থ, ডিএল দৈর্ঘ্যের জন্য, যেটা আমরা এঁকেছিলাম ডিএল দৈর্ঘ্যের জন্য। পুরো কন্ডাক্টরের জন্য ফর হোল
conductor, for whole conductor integrate করব আমরা F is equal to 1 by 4 pi epsilon naught এর L দিয়ে দেবো Q naught আর dq means একটু আগে আমরা দেখেছিলাম dq মানে হচ্ছে ছিল আমাদের dq is equal to lambda into dl ছিল, তাহলে এখানে আমরা বসাবো q naught into lambda into dl by r square into vector r. Okay, this is the force due to linear density of charge. Next, okay, next হচ্ছে surface density, ক্ষেত্র আধান বণ্টন 2 নম্বর হচ্ছে surface density of charge. এটা হচ্ছে কি dq sigma is equal to dq by ds, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে কত আধান রয়েছে। এবার আমি মনে করি যে এখানে একটা সারফেস ছেড়ে দিলাম, তল সারফেস এস, এই সারফেসের মধ্যে একটা ক্ষুদ্র একটা সারফেস ডিএস কল্পনা করলাম, এখান থেকে এখানে একটা কিউ নট চার্জ আর ডিস্টেন্স, তাহলে ডিএস এ চার্জের পরিমাণ কত, ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএস, অর্থাৎ এই জায়গার শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াটার চার্জ হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএস। নাও ডিএফ ইজ ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught dq into q naught pi r square into r. For whole surface integration 1 by 4 pi epsilon naught s, dq means sigma into ds into q naught divided by r square into r. This is the whole surface, for whole surface sigma into ds. ওকে, এটা হচ্ছে ইন এসআই সিস্টেম, এখানে একটু বলা দরকার, উল্লেখ করা দরকার, দিস ইজ ইন এসআই। ইন সিজিএস সিস্টেম এফ ইজ ইকুয়াল টু 1 by 4 পাই, টার্মটা বাদ যাবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু সারফেস সিগমা ইন্টু ডিএস বাই আর স্কয়ার ইন্টু আর। ওকে, নেক্সট হচ্ছে আয়তন আধান বণ্টন, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এটা দরকার নেই। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্টস, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। মনে করি এখানে একটা বৃহৎ আকার একটা ভলিউম, 3 ডাইমেনশনাল ভলিউম, এর মধ্যে একটি ক্ষুদ্র আয়তন কল্পনা করলাম, এটা টোটাল ভি, এটা একটা ক্ষুদ্র আয়তন কল্পনা করলাম, দিস ইজ ডিভি। ভলিউম ডেন্সিটি অফ চার্জ রো, ভলিউম ডেন্সিটি অফ চার্জ এটাকে বলা হয় রো, ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি, দ্যাট ইজ চার্জ অন দিস ভলিউম, ডিকিউ ইজ ইকুয়াল টু রো ইন্টু ডিভি। এখান থেকে মনে করি আর ডিস্টেন্সে কিউ নট অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে, তাহলে ফোর্স এফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন একবারে এফ ইজ ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught dq into q naught by r square into r in, okay, এটা হচ্ছে এসআই সিস্টেম, এটা in SI 1 by 4 pi epsilon naught into integration dq means rho into dv into q naught by r square into r. This is f. In CGS system, f is equal to q naught into integration for v rho into dv by r square into r. This is the total force. এটাকে বলা হচ্ছে ভলিউম ডিস্ট্রিবিউশনের জন্য চার্জ।
তোমরা নিশ্চয় ব্যাপারটা বুঝেছো। এরপরে আমরা একটু প্রবলেমেটিক ব্যাপারটায় যাব, কিছু কিছু ফর্মুলা তোমাদের আমরা শিখিয়ে দেবো ফর সলভিং প্রবলেম রিলেটিং দিস চ্যাপ্টার। মনে করি প্রবলেমটা একটু বলি যে দুটো সমপরিমাণ চার্জ, সমপরিমাণ আধান রয়েছে, সমপরিমাণ আধান কিউ রয়েছে দুটো গোলকের উপরে, দুটো গোলক, যে গোলক দুটোর ভর হচ্ছে এম করে, গোলক দুটির ভর হলো এম করে। যেহেতু এরা সমপরিমাণ এবং সমপ্রকৃতির আধান, তাই তারা পরস্পরকে বিকর্ষণ বল কাজ করবে, তাদের মধ্যে একটি রিপালসিভ ফোর্স কাজ করছে। এবং এই আধান দুটো একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে। তাহলে এটা দিস ইজ দ্য পয়েন্ট অফ সাসপেনশন, সাপোজ ঝুলন্ত বিন্দু। এবং এই সুতোতে যে টান টি, সুতো যে টান টিটা বের করব, প্রত্যেকটি গোলকের আধানের মান কত সেটাও বের করব। তাহলে আমরা দুটো জিনিস বের করব। তাহলে এক নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ, আর 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টেনশন, টান। এই দুটো আমরা বের করব যদি ভলিউম মাসটা বলা থাকে। ঠিক আছে, মনে করো এই দুটো ডিস্টেন্স হচ্ছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x। তাহলে এখান থেকে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা c হয়, তাহলে এটা x ডিস্টেন্স। এটা যদি থিটা কোণ করে তাহলে এটা থিটা হবে, এই t এর এদিকে কম্পোনেন্টটা হবে t cos থিটা, এদিকে কম্পোনেন্টটা হবে t sin থিটা। আর যেহেতু বস্তুটার ওজন রয়েছে mg, যেদিকে কাজ করবে। In equilibrium condition, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে f is equal to t sin theta হবে, আর t cos theta, that is mg is equal to t cos theta হবে। F is the force. This force is created due to the two charges. This is q and q. This is also a repulsive force. Divided f by mg is equal to tan theta. Okay, tan theta. f is equal to mg into tan theta. এখান থেকে ফোর্সের মান বের করা যাবে এই ফর্মুলা থেকে। ওকে, এবার আমরা বের করব কিউ এর মানটা কিভাবে বের করব। f is equal to কত, f is equal to 1 by 4 pi epsilon naught q by x স্কয়ার। এখানে ডিসটেন্সটা হচ্ছে 2x, তাহলে 2x এর হোল স্কয়ার। কিউ কেন, সমপ্রকৃতির চার্জ, তার জন্য কিউ, দ্যাট ইজ কিউ স্কয়ার। আমরা লিখে দিতে পারি কিউ স্কয়ার। ঠিক আছে, আমরা এখানে f এর জায়গায় mg ইন্টু ট্যান থিটা বসাতে পারি, 1 by 4 pi epsilon naught ইন্টু কিউ স্কয়ার বাই 2x এর হোল স্কয়ার বসাতে পারি। যদি আমরা এখানে অ্যাঙ্গেলটা জানতে পারি, ভরটা জানতে পারি এবং তাদের মধ্যে ডিসটেন্স জানতে পারি, তাহলে আমরা কিউ এর মানটা এখান থেকে বের করতে পারবো। এবার কি করে টান বের করব, টান এখান থেকে কিউ এর মান বেরিয়ে গেলে এখানে আমরা ফোর্সের মান বের করে ফেলতে পারবো। সেই ফোর্সের মানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি t is equal to f by sin theta। যদি ফোর্স বেরিয়ে যায় তাহলে আমরা টেনটাও মানটা বের করে নিতে পারি। প্রশ্ন হলো যে এই যে সিস্টেমটা, এটা যদি কোনো একটি মাধ্যমে, এটা তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলাটি, এবার এটা যদি কোনো একটি লিকুইডে নিমজ্জিত করা হয় তাহলে এই ট্রিটমেন্টটা কি হবে। প্রথমে আমি ফর ইন এয়ার মিডিয়াম
ইন লিকুইড, দুটো ক্ষেত্রে। যদি এয়ার মিডিয়াম হয়, যে ট্রিটমেন্ট আমি করলাম সেটাই হয়ে যাবে। দিস ইজ এক্স দুটোর মধ্যে, দিস ইজ mg, this is F repulsive force, this is tension T, this is theta, that is T cos theta, that is T sin theta. তাহলে T cos theta is equal to mg, T sin theta is equal to F হবে, এবং এক্ষেত্রে F is equal to হবে 1/4 pi epsilon naught Q into Q by R square. R means এখানে X. ওকে, according to Coulomb's law for air medium. এবার for liquid, কোন একটি তরলে যদি এটাকে ডোবানো থাকে তাহলে কি হবে? মাস সেম থাকবে, কিন্তু অ্যাঙ্গেলটাও এখানে সেম বলা হয়েছে, অ্যাঙ্গেলটাও সেম থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্সট্রা যেটা আসবে সেটা হচ্ছে প্লবতা বল FB। T cos theta same, this is F, this is T sin theta same, this is not same, mg dash, mg dash। এখানে যেহেতু বস্তুর উপরে একটি প্লবতা বল কাজ করছে, মানে সিস্টেমটা যেহেতু একটা তরলের মধ্যে নিমজ্জিত করা আছে, সেই জন্য এই বস্তুর উপর একটি প্লবতা বল কাজ করবে, প্লবতা বল কাজ করবে। তাহলে FB প্লবতা বলটা কত হবে? m বাই সাপোজ d ইন্টু d1 ইন্টু g, ঠিক আছে? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটা হচ্ছে বস্তু, d হচ্ছে বস্তুর ঘনত্ব, আর d1 হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে দিস ইজ দ্য বায়োন্ট ফোর্স, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, প্লবতা বল, ঠিক আছে? তাহলে এখন T cos theta প্লাস FB is equal to mg dash, এইটা হবে, ঠিক আছে? এখান থেকে আমরা পেয়ে যাব T cos theta আর FB মানে হচ্ছে m by d into d1 into g is equal to mg dash, ঠিক আছে? এখান থেকে আমরা বের করে নিতে পারবো g dash এর মানটা, মানে নতুন ক্ষেত্রে ওজনটা কত সেটা বেরিয়ে গেল। ওকে, এইভাবে এখানে তাহলে আমাদের যখন ওজনটা চেঞ্জ হয়ে যাবে, ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু আলাদা হয়ে যাবে, এইভাবে করতে হবে সেটা। ওকে, এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো যে এখানে যদি একটি কিউ চার্জ থাকে, সে তার চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি একক আধান রাখা হয়, তাহলে একক আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ফোর্স পার ইউনিট চার্জ, that is F is equal to QE, E is equal to F by Q. This is the electric field intensity in vector form. In vector form, E is equal to F by Q, F by Q. এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইউনিট কি হবে? এর ইউনিট হবে এসআই পদ্ধতিতে, এর একক হবে
নিউটন পার কুলম। সিজিএস পদ্ধতিতে ই এর একক নিউটনের জায়গায় হবে ডাইন পার স্ট্যাকড কুলম। Dyne per stacked coulomb. What will be the dimension of E? E is equal to dimension of F by dimension of Q. F means M L T to the power minus 2 divided by Q means I into T, that is M L T to the power minus 3 into I inverse. This is the dimension of E. এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক। সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। 1 নিউটন পার কুলম, এটা হচ্ছে এসআই। 1 Newton per coulomb. 1 Newton mean 1 10 to the power 5 dyne by 1 coulomb means 3 into 10 to the power 9 ASU. 3 into 10 to the power 9 ASU. That is 1 by 3 into 10 to the power 4 dyne per ASU. ESU or 1 by 3 into 10 to the power 4 dyne per ESU means stacked coulomb. This is N by Q. This is the relation. Okay. এরপরে রয়েছে বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। কোন একটি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ। মনে করা যাক যে কোনো একটি মাধ্যমে কোন একটি মাধ্যম রয়েছে, এরকম একটা মাধ্যম মিডিয়াম রয়েছে, সেখানে একটি পয়েন্ট চার্জ কিউ রাখা আছে। এই কিউ চার্জ যখনই রাখা থাকবে তখন সে তার চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি ইউনিট চার্জ এখানে রাখি তাহলে তার উপরে একটি বল অনুভব করবে। সেটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। That is force per unit charge, that is known as the electric field intensity. Okay, তাহলে এখানে যে এটা কুলম্বস ল দিয়ে বের করা যায়, যখন চার্জটা এখানে ইউনিট হয়ে যাবে তখনই এফটা ই এ পরিণত হবে, কারণ আমরা দেখলাম এফ ইজ ইকুয়াল টু কিউ ই। তো যখনই কিউটা 1 তখনই এফ ইজ ইকুয়াল টু ই। ওকে, তাহলে এদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে, অবশ্যই এই বিন্দুতে, মনে করি এই বিন্দু, তাহলে মানে ই অ্যাট এ, ই ইজ ইকুয়াল টু কত? 1/4 পাই ইপসিলন। মিডিয়াম যেহেতু আছে তার তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি হচ্ছে ই ইপসিলন, দ্যাট ইজ কিউ বাই ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ আর, সো আর স্কোয়ার। E is equal to 1/4 by epsilon q by r square. ওকে, যদি এটাকে আমি মান বসিয়ে দিই, E 1/4 pi k into epsilon naught into q by r square, this is E. For medium, k টাকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। k into epsilon naught is equal to epsilon, that is k is equal to epsilon by epsilon naught, dielectric constant. For this in the case of medium, এটা medium মাধ্যম আছে। For vacuum, that is শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম বলতে আমরা এখানে বায়ু মাধ্যমকে বোঝাবো। সেক্ষেত্রে k is equal to 1, that is E is equal to 1/4 pi into epsilon
ইপসিলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু the point charge. Okay, this is sufficient for today. I will discuss the remaining part of this physics. Thank you.